নমস্কার। আচ্ছা, একবার ভাবুন তো কিভাবে একটা দল যাদের ভোট শেয়ার একসময় আক্ষরিক অর্থেই 0% কাছাকাছি ছিল, তারা একটা রাজ্যের শাসক দলে পরিণত হতে পারে। ব্যাপারটা বেশ চমকপ্রদ, তাই না? আজ আমরা সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির এক সুদীর্ঘ এবং বর্ণময় যাত্রার বিশ্লেষণ করব। এই রাজনৈতিক বিবর্তনের গল্পটা কিন্তু আজকের নয়, এর শেকড় লুকিয়ে আছে ৭৫ বছরেরও বেশি সময় আগে। একটা প্রান্তিক রাজনৈতিক শক্তি কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে রাজ্যের শাসন ক্ষমতায় পৌঁছানোর মতো একটা পরিস্থিতি তৈরি করল, আজ আমরা ঠিক সেটাই খুব গভীরভাবে খতিয়ে দেখব। চলুন মূল তথ্য এবং ঐতিহাসিক পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই ব্যাখ্যামূলক আলোচনাটি শুরু করা যাক। ঠিক আছে, চলুন এবার সরাসরি গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই যাত্রাপথে আমরা মূলত ৫টা পর্যায় পার করব। প্রথমে দলটির একেবারে শুরুর দিন এবং পূর্বসূরিদের কথা, এরপর ৮০ দশক থেকে তাদের ধীর গতির বৃদ্ধি, তারপর মোদি তরঙ্গের ওপর ভর করে অভাবনীয় উত্থান, এরপর ২০২৬ সালে সেই ঐতিহাসিক সরকার গঠন এবং সবশেষে এই পুরো সাফল্যের পেছনের মূল কারণগুলো। তো ০ থেকে শুরু করে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এই অবিশ্বাস্য সফরের প্রতিটি ধাপে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি আমাদের প্রথম পর্যায়, সূচনা এবং পূর্বসূরি। ১৯৫১ থেকে ১৯৮০ সাল। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক আখ্যানটা কিন্তু ভারতীয় জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে তৈরি হওয়ারও বহু আগে শুরু হয়েছিল। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ১৯৫১ সালের কথা। বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড শ্যামাপ্রসাদ মুখার্জি খোদ কলকাতাতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সাথে মিলে প্রতিষ্ঠা করলেন ভারতীয় জনসংঘ। হিন্দুত্বভিত্তিক জাতীয়তাবাদের একটি রাজনৈতিক শাখা হিসেবেই এর জন্ম। কিন্তু কলকাতা কেন? কারণ স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকেই অবিভক্ত বাংলায় হিন্দু মহাসভা এবং জাতীয়তাবাদী আন্দোলনের একটা খুব শক্ত ভিত্তি ছিল। তার ওপর দেশভাগের পর তৈরি হওয়া উদ্বাস্তু সমস্যা কলকাতাকে কেন্দ্র করে একটা নতুন রাজনৈতিক মেরুকরণের জন্ম দিচ্ছিল। এখানে আপনাদের একটা দারুণ ঐতিহাসিক তথ্যের কথা বলি। আরএসএসের প্রতিষ্ঠাতা ড কে.বি. হেডগেওয়ার নিজেও কিন্তু একসময় এই কলকাতাতেই ডাক্তারি পড়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, আদর্শগতভাবে এই সংগঠনের একটা পুরনো যোগাযোগ এই শহরের মাটিতে আগে থেকেই ছিল, যার ড মুখোপাধ্যায় অত্যন্ত নিপুণভাবে কাজে লাগিয়েছিলেন। এবার যদি আমরা একটু সময়রেখা বা টাইমলাইনের দিকে নজর দিই, দেখবেন ১৯৫১ সালে প্রতিষ্ঠার ঠিক পরের বছর অর্থাৎ ১৯৫২ সালের লোকসভা নির্বাচনই ভারতীয় জনসংঘ পশ্চিমবঙ্গের ৩৬টি আসনে ৬টিতে প্রার্থী দেয়। সদ্য স্বাধীন দেশে তখন কংগ্রেসের বিপুল জনপ্রিয়তা। তা সত্ত্বেও জনসংঘ কিন্তু তাদের প্রথম নির্বাচনই ৫.৫৯% ভোট টেনে নেয় এবং ২টি আসনে জয়লাভ করে। দেশভাগের ক্ষত আর পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের ক্ষোভকে তারা খুব সফলভাবে রাজনৈতিক ভাষায় রূপ দিতে পেরেছিল। ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে যেতেন দক্ষিণ কলকাতা থেকে, আর দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় জয়ী হন ঝাড়গ্রাম থেকে। এরপর ৬০-এর দশকে আরএসএস রাজ্য জুড়ে তাদের শাখা বাড়াতে শুরু করে, বিশেষ করে কলকাতার বড়বাজার এলাকা এবং অভিবাসীদের মধ্যে। তারপর ১৯৭৭ সালে জনসংঘ মিশে যায় জনতা পার্টির সঙ্গে, আর ১৯৭৯ সালে জনতা সরকার ভেঙে যাওয়ার পর ১৯৮০ সালে ৬ই এপ্রিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের হাত ধরে জন্ম নেয় আজকের এই ভারতীয় জনতা পার্টি। এবার আমরা পদার্পণ করছি দ্বিতীয় যুগে, প্রারম্ভিক বছর এবং ধীর গতির বৃদ্ধি। ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত এই দীর্ঘ ৩০টা বছর দলটিকে মূলত রাজনৈতিক প্রান্তরেই লড়াই চালিয়ে যেতে হয়েছিল, কারণ তখন রাজ্য রাজনীতিতে বামফ্রন্টের একছত্র আধিপত্য। এই সময়কার পরিসংখ্যানগুলো দেখলে বেশ অবাক হতে হয়। ১৯৮২ সালের বিধানসভা নির্বাচনে তারা ৫২টা আসনের লড়ে ভোট পেয়েছিল মাত্র 0.58%, কোনো আসন আসেনি। ১৯৮৭ সালেও প্রায় একই অবস্থা, ভোট মাত্র 0.51%। কিন্তু টার্নিং পয়েন্টটা আসে ১৯৯১ সালে। ২৯১টি আসনের লড়ে তারা একেবারে 11.34% ভোট আদায় করে নেয়, মানে প্রায় ৩৫ লক্ষেরও বেশি মানুষ তাদের ভোট দিয়েছিলেন। এই বড় লাফের পেছনে একটা নির্দিষ্ট আর্থসামাজিক প্রেক্ষাপট ছিল। অনুপ্রবেশ বিরোধী আন্দোলন, রাম জন্মভূমি আন্দোলন আর দেশভাগের স্মৃতি, এই বিষয়গুলোকে
কাজে লাগিয়ে তারা বাঙালি এবং গ্রামীণ ভোটারদের একটা বড় অংশের কাছে পৌঁছে দেয়। দীর্ঘদিনের বাম শাসনের বিরুদ্ধে এটা ছিল সম্পূর্ণ নতুন ধরনের একটা মেরুকরণ। এরপর ১৯৯৮-৯৯ সাল নাগাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে তারা লোকসভায় নিজেদের খাতা খোলে এবং ১৯৯৯ সালে ২টি আসন লাভ করে। শুধু পরিসংখ্যান দিয়ে তো আর সবটা বিচার করা যায় না। এ প্রতিকূল সময়ে হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন সিকদার এবং তথাগত রায়ের মতো রাজ্য নেতারা দলের সাংগঠনিক ভিত মজবুত করার জন্য আক্ষরিক অর্থেই মাটি কামড়ে পড়েছিলেন। বামফ্রন্টের দোর্দণ্ডপ্রতাপ শাসনের মধ্যে যখন বিরোধী রাজনীতি করাটা এক প্রকার অসম্ভব বলে মনে হতো, তখন এই নেতারাই জেলায় জেলায় ঘুরে কর্মীদের মনোবল ধরে রেখেছিলেন। এদের এই ধারাবাহিক চেষ্টার ফলে ২০০০-এর দশকে দলের ভোট শেয়ার ৫ থেকে ৮ শতাংশের মধ্যে আটকে থাকলেও দলটা কিন্তু হারিয়ে যায়নি। এমনকি ২০০৯ সালে লোকসভা নির্বাচনে গোর্খা জন্মমুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিং আসন থেকে যশবন্ত সিং জয়লাভ করেন, যা পরিষ্কার বুঝিয়ে দেয় যে রাজ্যের নির্দিষ্ট কিছু পকেটে তাদের ভিত তখনও অটুট ছিল। এরপরই আসে সেই যুগান্তকারী পরিবর্তন, তৃতীয় পর্যায়, উত্থান এবং মোদি তরঙ্গ ২০১১ থেকে ২০২১ সাল। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। বামেদের পতনে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, আরএসএসের দীর্ঘদিনের তৃণমূল স্তরের কাজের সুবাদে দল সেই সুযোগটিকে পুরোপুরি কাজে লাগায়। শুরু হয় এক অভাবনীয় উত্থান। আর এই পরিসংখ্যানটা দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে গ্রাফটা কিভাবে ওপরে উঠেছে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে শক্তিশালী মোদি তরঙ্গের উপর ভর করে ভোট শেয়ার এক ধাক্কায় বেড়ে হয়ে গেল ১৭.০২%, পেল ২টি আসন। ২০১৬ বিধানসভা নির্বাচনে জোট করে ১০.১৬% ভোট পেয়ে প্রথমবার বিধানসভায় ৩টি আসন দখল করল। কিন্তু আসল ম্যাজিকটা হল ২০১৯ সালের লোকসভায়। জাস্ট ভাবুন, ভোট শেয়ার রকেটের মতো উঠে গেল ৪০.২৫%। বাম এবং কংগ্রেসকে প্রায় পেছনে ফেলে দিয়ে দলটি রাজ্যে ১৮টি লোকসভা আসন জয় করে নিল। শাসক দলের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের প্রধান রাজনৈতিক মেরুতে পরিণত হওয়ার এটাই ছিল সেই আসল টার্নিং পয়েন্ট। এই একই ট্রেন্ড আমরা দেখতে পাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও, যেখানে দল প্রথমবারের মতো ৭৭টি আসন লাভ করে এবং ৩৩.১৫% ভোট পেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দলের আনুষ্ঠানিক মর্যাদা ছিনিয়ে নেয়। এই সময় তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল এবং সংগঠন বিস্তারের ভূমিকা ছিল সত্যি চোখে পড়ার মতো। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার যোগদান দলটিকে রাজ্যে একটা প্রবল বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল। দেখতে দেখতে আমরা আমাদের এই ঐতিহাসিক বিশ্লেষণের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। চতুর্থ পর্যায়, ঐতিহাসিক জয় ও সরকার গঠন। বিরোধী দল থেকে শাসক দল হয়ে ওঠার সেই মুহূর্ত, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছিল। একটু খেয়াল করলে দেখবেন এই পালা বদলটা কতটা নাটকীয়। ২০২৪ সালে লোকসভায় কিছুটা পিছিয়ে ১২টি আসনে জয়লাভ করলেও ২০২৬ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফল সব হিসেব নিকেশ একেবারে বদলে দিল। যে দলটা ২০২১ সালে ছিল ৭৭ আসনের বিরোধী দল, ২০২৬ সালে তারাই ৪৫.৮৪% বিপুল ভোট পেয়ে সরাসরি ২০৭টি আসনে জয়লাভ করল। একটা বিধানসভায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কিন্তু মুখের কথা নয়, এটা একটা নিরঙ্কুশ আধিপত্যের প্রমাণ, যার মাধ্যমে রাজ্যে প্রথমের মতো তারা সরকার গঠন করতে সক্ষম হয়। অন্যদিকে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর পূর্বতন শাসক দল নেমে আসে ৮০টি আসনে। ২০২৬ সালের নির্বাচনের সবচেয়ে আলোচিত আর হাই ভোল্টেজ ঘটনাটা ঘটেছিল খোদ ভবানীপুর কেন্দ্রে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ এবং পরবর্তীতে বিরোধী শিবিরের মূল চালিকা শক্তি শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এরও বেশি ভোটে পরাজিত হন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এটা একটা বড়সড় ভূমিকম্পের মতোই, কারণ একজন হেভিওয়েট মুখ্যমন্ত্রীর নিজের গড়েই এই পরাজয় সামগ্রিক প্রতিষ্ঠান বিরোধী হওয়ার তীব্রতাটাকেই প্রমাণ করে দেয়। এখন এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় হল ২০২৬ সালের এই অভাবনীয় নির্বাচনী ফলাফলকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাসের স্মরণীয় বলে অভিহিত করেছেন। এটা কিন্তু নিছকই কোনো রাজনৈতিক বিবৃতি ছিল না, এর গভীরে লুকিয়ে আছে ৭৫ বছরের এক লম্বা লড়াই।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান যে রাজ্যে, সেই রাজ্যেই ক্ষমতা দখল করাটা তাদের আদর্শিক যাত্রাপথের এক বিরাট বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতোই ঘটনা। ঐতিহাসিক এই বিজয়ের কাণ্ডারীদের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাব ২০২৫ সাল থেকে রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। দলের মূল চালিকা শক্তি হিসেবে সামনে থেকে লড়াই করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর পাশাপাশি সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের মতো প্রাক্তন সভাপতিদের ভূমিকাও অস্বীকার করার কোনো জায়গা নেই। বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে সমন্বয়, যুব মোর্চা আর মহিলা মোর্চার ধারাবাহিক সক্রিয়তাই এই অভাবনীয় সাফল্যের পথ চওড়া করেছিল। আমরা চলে এসেছি বিশ্লেষণের একেবারে শেষ ধাপে, পঞ্চম পর্যায়, সাফল্যের মূল কারণ। একটা সম্পূর্ণ প্রান্তিক শক্তি থেকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর নেপথ্যে ঠিক কোন কোন ফ্যাক্টরগুলো ম্যাজিকের মতো কাজ করেছে, চলুন ডিকোড করা যাক। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিপুল সাফল্যকে মূলত ৩টে স্তম্ভে ভাগ করেন। প্রথমত, আদর্শিক কারণ, হিন্দুত্ব, জাতীয়তাবাদ এবং অনুপ্রবেশ বিরোধী কড়া অবস্থানের কারণে তাদের একটা নিবেদিত প্রাণ ভোট ব্যাংক তৈরি হওয়া। দ্বিতীয়ত, সাংগঠনিক কারণ, আরএসএসের দশকের পর দশক ধরে চলা সেই নিঃশব্দ তৃণমূল স্তরের কাজ। যখন দলের একজনও বিধায়ক ছিল না, তখনও কিন্তু এই সংগঠন কাজ করে গেছে। আর তার সাথে পরে যুক্ত হয়েছিল শক্তিশালী মোদি তরঙ্গের সুবিধা। তৃতীয়ত, রাজনৈতিক কারণ, তৎকালীন শাসক দলের বিরুদ্ধে তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং বহু প্রভাবশালী নেতার দলবদল। এর সাথে গ্রামীণ এলাকা আর বিশেষ করে উত্তরবঙ্গে দলের একচেটিয়া শক্তিশালী ভিত্তি নির্মাণ। উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভকে তারা অত্যন্ত নিপুণভাবে নিজেদের পক্ষে কাজে লাগাতে পেরেছিল। এই সবকটি উপাদানের নিখুঁত মিশেলেই রচিত হয়েছিল ইতিহাস। আমাদের আজকের এই দীর্ঘ বিশ্লেষণ শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। দীর্ঘ লড়াইয়ের পর রাজ্যে ক্ষমতার যে বিরাট হাতবদল ঘটল, তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় আগামী দিনে ঠিক কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে? নতুন এই সরকার কি রাজ্যের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন কোনো দিগন্ত উন্মোচন করতে পারবে? উত্তরটা অবশ্যই সময় দেবে। আমাদের আজকের এই গভীর ব্যাখ্যামূলক আলোচনা আমরা এখানেই শেষ করছি। তথ্য ও পরিসংখ্যান ভিত্তিক এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।